সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবর মতোই সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আমরা আজকের এই আলোচনায় একটি সিরিজ আলোচনা শুরু করব এবং এটি একটি খুবই কমন একটি টপিকসের উপরে, সেটি হচ্ছে ডায়াবেটিস। এবং এই বিষয়টি আমাদের বাংলাদেশি কমিউনিটিতে এত বেশি কমন, আমরা চেষ্টা করব খুব প্র্যাকটিক্যাল ইস্যুগুলো খুব ডিটেলসে আলোচনা করতে, বিশেষভাবে লাইফস্টাইল এবং ফলো আপ করবার যে প্রয়োজনীয়তা, এগুলো আমরা ডিটেলস আলোচনা করব। আশা করব এই জিনিসগুলো আপনারা আজকে খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আমাদের সাথে এই আলোচনায় সরাসরি অংশগ্রহণ করবার জন্য এবং যে কোনো প্রশ্নের জন্য সরাসরি ডায়াল করুন 6463079828 এই নাম্বারটিতে। আজকের আলোচনায় আমাদের সাথে সরাসরি সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু। ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আলোচনায়। ধন্যবাদ হাফসিমা, ধন্যবাদ টিভিএন দর্শকদের সবাইকে, ধন্যবাদ টিভিএনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আশা করবো আমরা যে ইনফরমেশন আজকে শেয়ার করবো ডায়াবেটিস সম্বন্ধে, কিছুগুলো যে অধ্যয়নের উপকারে আসে নেই তারা প্রশ্ন করতে পারেন, চেষ্টা করবো আপনাকে উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। ডক্টর হোসেন, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো যে আপনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে প্র্যাকটিস করছেন, তো আপনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে আপনার পেশেন্টদের ভিতরে ডায়াবেটিসের আপনি মানে কমন কেস সিনারিওগুলো কিরকম দেখতে পাচ্ছেন, কি ধরনের ইস্যু নিয়ে পেশেন্টরা আসছে এবং কমন এজ রেঞ্জটি কিরকম? যেমন ডায়াবেটিস তো দুই ধরনের আছে, টাইপ 1 এন্ড টাইপ 2। যেটা টাইপ 2 টা মোস্ট কমনলি ডায়াগনোজড ডায়াবেটিস, আর টাইপ 1 টা মোস্ট অফ দ্য টাইম আর্লি এজে ধরা পড়ে। কিন্তু টাইপ 2 মোটামুটি মিড 30 থেকে শুরু হয় এবং এটা একটা লাইফ লং যে জিনিস, যেটা আসলে আপনি যদি কন্ট্রোল না করেন তখন অনেক কমপ্লিকেশন দেখা দিতে পারে, বা ইভেন লাইফ সেভিং কন্ডিশন, হার্ট অ্যাটাক বলেন, স্ট্রোক বলেন, এগুলো লং টার্ম কমপ্লিকেশন হয় টাইপ 2 ডায়াবেটিস আমাদের কন্ট্রোল দিয়ে না। এখন হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, যেটা আগেই বললাম, এটা মোস্টলি বেশি ইয়াং এজে হয়। তাদের বডি কোনো ইনসুলিন প্রডিউস করে না, এই জন্য তারা মোস্টলি ইনসুলিন ডিপেন্ডেন্ট। ম্যাক্সিমাম সময় দেখা যায় হয়তো 10 years 15 years old যারা তাদের ভালো ভালো প্রস্তাব হচ্ছে, আমি বলবো হচ্ছে বাংলাদেশে চিকিৎসা রাখতেছে, এই যদি এই সিমটম থাকে আবার বয়স মানে টাইপ 1 টাইপ অফ ডায়াবেটিস। কিন্তু মোস্ট অফ দ্য পিপল আমি যে দেখি কমন লেভেলে প্র্যাকটিস, মোস্ট অফ দেম আর টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিসের বেশ কিছু কারণ আছে, যেমন হচ্ছে বডি এনাফ ইনসুলিন প্রডিউস করে না, তাদের সেডেন্টারি লাইফস্টাইল, যাদের ওবেসিটি আছে, বেশি মোটাপোটা বা বেশি মুভমেন্ট করে না, তাদের খাবার দাবার স্টাইল অত ভালো না, বিশেষ কার্বোহাইড্রেট ডায়েট যেটা খাই, বিশেষ করে বাঙালি কমিউনিটি বেশি তো কম। তো বলতে গেলে আমরা 2-3টা মিল পারলে তো সবাই ভাত খাওয়া অভ্যস্ত, কিন্তু টাইপ 2 ডায়াবেটিস জন্য নিশ্চয়ই একটা ভালো লক্ষণ না। মানুষ ম্যাক্সিমাম সময় যারা প্রেজেন্ট করে কিন্তু সিমটম কিন্তু বেশ স্লোলি দেখা, ইটস নট লাইক আমার অফিসে আসলো টেস্ট করতে ডায়াবেটিস, কিন্তু বিভিন্ন জন প্রেজেন্ট করলেও আমি বেশ টায়ার্ড ফিল করতেছি, আমি যে ওয়েট লস করতেছি, আমার তো এবারে হয়তো ইয়াং এজে হয়তো তার সমস্যা হচ্ছে, হয়তো তার মানে টায়ার্ডনেস লাগতেছে, বারবার প্রস্রাব বাইরে ক্ষুধা লাগতেছে, মানুষের খাচ্ছে কিন্তু ওয়েট গেইন করতেছে, ওয়েট লুজ করতেছে, যেটা একটা হেলথি ওয়েট লস না। অনেকে বলতে পারে ওয়েট লস করছে, বাট এটা অবশ্যই আনকন্ট্রোল ডায়াবেটিস টাইপ 2 জন্য যেটা হয়। যেন সবাই উচিত তার যদি এইসব সিমটম থাকে অবশ্যই তার ডাক্তারের সাথে সরাসরি পরামর্শ করা। ইভেন তার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে
জিন একটা বিশাল রোল প্লে করে টাইপ 2 ডায়াবেটিস এন্ড টাইপ 1 ডায়াবেটিস দুইটা। আমি যেটা আগে বললাম টাইপ 1 অতটা কমন না, যেটা বেশি ইয়াং এজে, বাট টাইপ 2 তেও যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে অথবা যাদের জেস্টেশনাল ডায়াবেটিস বলি আমরা, যারা প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্সির সময় কারো যদি ডায়াবেটিস থেকে থাকে তাদের প্রবণতা বেশি থাকবে যে ডায়াবেটিস হয় ইন দ্য ফিউচার, তারা যদি ভালো লাইফস্টাইল মেনটেন না করে এবং ভালো ইটিং হ্যাবিট যেটা ওটা খুবই ইম্পর্টেন্ট। এবং জেস্টেশনাল ডায়াবেটিস পেশেন্ট এবং যাদের অনেকে হয়তো প্রেগনেন্সির সময় কিন্তু বাচ্চা হয়েছে তাদের ডায়াবেটিস ছিল, বাট তার ফলো আপ করে নিয়ে কিন্তু at some point 5 years 6 years down the road of the full blown diabetes. এইসব ক্ষেত্রে তখন বেশ ডিফিকাল্ট হয়ে যেতে ম্যানেজ করা যায়। কিন্তু তার এইসব পেশেন্ট যদি তারা আগে ভাগে একটু প্রিকশনে বা সাবধানতা অবলম্বন করে, যেমন ওয়েট লুজ করতে পারে, যদি এক্সারসাইজ মেনটেন করে, প্লাস যদি কার্বোহাইড্রেট রিচ যে খাবার, বিশেষ করে ভাত রুটি আমরা যেটা সরকারের সাথে পেয়ে থাকি, কনজাম্পশন যদি কমায় দেয় এবং যদি ডেইলি একটু রুটিন করে যেন আমার 30-40 মিনিট এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে অ্যাটলিস্ট, মানে মেজর করে যদি স্ট্রেংথেনিং এক্সারসাইজ নাও করে, সিম্পলি ওয়াকিং ইজ দ্য বেস্ট ফর দ্যাম। দ্যাট ডাজন্ট নিড এনি বাসন হাঁটাবে, বাইরে হাঁটাবে, দুবারে ভালো থাকবে। এই হচ্ছে প্রিভেনশনের মেইন জিনিস। আর অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে আপনি দুটি ডিফারেন্ট কমিউনিটিতে প্র্যাকটিস করেন। আপনি যেরকম আমাদের ককেশিয়ান পেশেন্ট গ্রুপ দেখেন, একইভাবে আমাদের বাঙালি কমিউনিটি, নিউ ইয়র্ক বেসড যে বাঙালি কমিউনিটি স্পেশালি, সেই কমিউনিটিতেও আপনি পেশেন্ট দেখছেন। তো আমি যদি এই দুটা এক্সপোজার আপনাকে কম্পেয়ার করতে বলি, স্পেসিফিক্যালি আমাদের বাঙালি কমিউনিটিতে ডায়াবেটিসের মেইন ইস্যুগুলো যদি আমি খুব সংক্ষেপে আপনাকে হাইলাইট শেয়ার করতে বলি, সেক্ষেত্রে আপনি কি বলবেন? স্পেশালি ফলো আপ মেনটেন করবার ব্যাপারে যে ব্যাপারটি আসলে আমরা দেখতে পাই যে আমাদের কমিউনিটিতে এটা খুবই একটি কমন প্রবলেম। যাদের কোনো ক্রনিক ডিজিজ থাকে, রেগুলার যে ফলো আপ করার একটি ব্যাপার, এই ব্যাপারটি আসলে খুব বেশি নেগলেক্টেড। তো এই বিষয়টি সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার অ্যাডভাইসটি একটু জানতে চাব। মানে যেমন বিশেষ করে ডায়াবেটিসের ফলো আপে আমি অনেকদিন প্র্যাকটিস করছি, যে পেনসিলভেনিয়া মেজরিটি পেশেন্ট আমাদের ককেশিয়ান ছিল, এদের অ্যাটলিস্ট মানে ডায়াবেটিস কন্ট্রোল থাকুক বা আনকন্ট্রোল থাকুক, তারা স্কুলগুলি ফলো আপ করে মোস্ট অফ দ্য টাইম। সার্টেন গ্রুপ তারা ফলো আপ করে, কারণ এক বছর তুমি ডায়াবেটিস লিখে দিলা, তার তাকে ফলো আপ আছে। বাংলাদেশি কমিউনিটিতে বেসিক্যালি আমি করছি এই রিসেন্টলি প্র্যাকটিস করা জমাইটাতে, মানে এই ফলো আপের প্রবলেম যে আমার কলেজ যা প্র্যাকটিস করেন না, কিন্তু তারা এই প্রবলেম যে পেশেন্টের কোন দিয়ে তাকে ফলো আপের জন্য আনতে হবে এবং ফ্রম দেমসেলফ। আসলে যে আমার ডায়াবেটিস কন্ট্রোলে আসছে না, আমি 3 মাস পরে একটা ফলো আপে যাওয়া উচিত, 2 মাস পরে একটা ফলো ডাক্তার যাতে বলছি, এই জিনিসটা বেশ ইম্পর্টেন্ট। তবে তাদের আসলে আমি যেটা করছি, দেখবো লিখে দিলাম 3 মাস শিক্ষার শেষ হয়ে গেল, তখন ভালোই ফিল করতে পেশেন্ট যে ফিল দ্যাট আপনি ইউজিং মেডিসিন, তখন ভালো ফিল করে, তখন তোমার ডায়াবেটিস সাথে শেষ হয়ে গেছে। ডায়াবেটিস হয় এমন কোনো জিনিসটা যে একদম মানে ইরেডিকেট করা সম্ভব, ডায়াবেটিস থাকবেই না। ডায়াবেটিস এমন একটা ডিজিজ, যদি কেউ ভালো লাইফস্টাইল মেনটেন করে, রেগুলার ফলো আপ করে, ওষুধ ঠিক মতো খায় এবং ডেইলি এক্সারসাইজ করে এবং সেডেন্টারি লাইফস্টাইল যদি বলি যে সারাদিন সেই বসে থাকা, তো যদি বেরোয় আসতে পারে তার ভালোভাবে মেনটেন করে কম। আর রুটিন ফলো আপটা খুবই জরুরি রোগীদের জন্য। মেইন কারণ হচ্ছে যে আমি যখন একটা পেশেন্টের ডায়াবেটিস করলাম, তারপরে আমরা একটা টেস্ট করবো হিমোগ্লোবিন A1C, সেটা আমাদের 3 মাসের অ্যাভারেজ সুগারটা 43, সেটা কমবে। বাট প্যাসেঞ্জার আনকন্ট্রোল ডায়াবেটিস যদি ফলো আপে না আসে, যেমন মোটামুটি 2 মাস পরে আবার নিয়ে আসবে টু সি সাম প্রবলেম, মানে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা করছে। প্যাসেঞ্জার যদি না আসে, তাহলে তাকে আমি ফলো আপ করবো যে হ্যাঁ তার হিমোগ্লোবিন A1C ইমপ্রুভ করতে বা ডায়াবেটিসের যে তার সিমটম ছিল, ও সে ভালো প্রস্রাব করতেছে, ও আনিদের বইতে, মানে
এগুলো যদি সে ফলো আপ না করে, এটা খুবই ডিফিকাল্ট টু মেইনটেইন। আর একজন ডাক্তারের পক্ষে তো সম্ভব না তো আমার কয়েকজন পেশেন্ট ডায়াবেটিক আছে, একটু ফলো আপ করছে কিনা বা করে না। পেশেন্টের বড় রেসপন্সিবিলিটি এই ক্ষেত্রে যে, কারণ একটা পেশেন্টকে আমরা দেখতে 15-20 মিনিট পেশেন্ট দেখি, রাইট? আমি ডিরেকশন দিয়ে পেশেন্ট বললাম এটা করেনি, সেখানে লাইফস্টাইল মেনটেন করে, বাট সেই পেশেন্ট বাসায় গিয়ে সম্ভাবনা তাই লাইফস্টাইল মনিটর করা বা সে কিভাবে খাচ্ছে, কিভাবে মুভমেন্ট করতেছে না করতেছে সেটা। যেমন কমনলি আমরা বলি ডায়াবেটিক পেশেন্টদের জন্য অনেক আজকাল এই জিনিসটা করে আমরা বেশ এনকারেজ করি যে হাউ স্টেপস মানে পার ডে তারা দিতে। মোস্ট কমনলি রিকমেন্ডেড হচ্ছে যে অ্যাটলিস্ট যদি 6 থেকে 7,000 স্টেপ দেয় পার ডে। আপনি 10,000 দিতে পারলে আরো ভালো। 10,000 স্টেপ পার ডে for anybody, it is not only for diabetes, for anybody that's really healthy habit to maintain. মানে যদি এটাকে মেনটেন করতে পারে না, এভাবেই হোক আমি 6 থেকে 7,000 স্টেপ মেনটেন করতে পারলে এটা যে কোনো কারোর জন্য, যে কোনো সবার জন্য এটা বেশ মানে একটা উপকারী জিনিস। তবে ফলো আপটা খুবই জরুরি, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে। আমি বলবো মেজরিটি টাইম যখন আমরা ডায়াগনোসিস করি দেখা যায় যে তাদের ডায়াবেটিস আউট কন্ট্রোল, তারা জানেও না, আর আমরা এক্স্যাক্টলি বলতে পারি না যে হাউ লং তাদের ডায়াবেটিস ছিল। তাই এমন কোনো স্পেসিফিক টেস্ট নেই যে বলা যাবে তাদের ডায়াবেটিস 5 বছর আগে কিংবা 3 মাস আগে। বাট মেজরিটি টাইম যখন তাদের সমস্যা দেখা যায় তখন তারা ডাক্তারের মুখে দেখতে হবে। আমি তো বেশ টায়ার্ড লাগে, তো ওয়েট লস করতেছি, আমি যতই খাই আমার ওয়েট বাড়ে না, ওয়েট লুজ করতেছি, তখন ক্ষুধা লাগে, প্রস্রাব করতে হয়, এগুলো হচ্ছে মানে কমন সিমটমস। এই জন্য ফলো আপ খুবই জরুরি। অসংখ্য ধন্যবাদ। আসলে আমি দেখেছি যে ডায়াবেটিসের পেশেন্টদের ভিতরে একটি কমন কনসেপ্ট হচ্ছে যে আমার ব্লাড সুগার যদি কন্ট্রোল থাকে তাহলে আমি আসলে সুস্থ আছি এবং আমার কোনো ফলো আপ করবার দরকার নেই। এমনকি আমি বাংলাদেশেও দেখেছি যে বারডেমে বারবার করে বলতো যে কার্ড করবার জন্য, ফলো আপে আসবার জন্য, এবং বেশিরভাগ পেশেন্টই মনে করতেন যে আমি সুস্থ আছি, আমার ফলো আপের দরকার নেই। সো সেখান থেকে আমি আসলে আপনাকে বলবো যে আপনি যদি একটু এক্সপ্লেইন করেন যে আসলে ডায়াবেটিস তো কোনো অসুখ নয়, ডায়াবেটিস হচ্ছে এরকম একটি সিচুয়েশন যেটা আমাদের বডির প্রত্যেকটা সিস্টেমকে এফেক্ট করে এবং সেখান থেকে আসলে অসংখ্য অসুখকে সূত্রপাত হতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে ডায়াবেটিসের যে কমপ্লিকেশনগুলো, মানে পেশেন্ট যে লং টার্ম ডায়াবেটিক হিসাবে ডায়াগনোস, যদিও তার কন্ট্রোলে থাকে, কিন্তু এই যে একটি যে খুবই কঠিন একটি সিচুয়েশন যে প্রত্যেকটা সিস্টেম গ্র্যাজুয়ালি এফেক্টেড হয়ে যেতে পারে এবং সেখান থেকে আসলে এত বেশি কমপ্লিকেশন হয়ে যেতে পারে যে পরবর্তীতে কিন্তু এটা আর কিছু করবার থাকে না। স্পেশালি আপনি যদি ফুড কমপ্লিকেশন অথবা পেশেন্টের যে চোখের যে সমস্যা, এগুলো যদি আপনি একটু এক্সপ্লেইন করেন এবং সেখান থেকে যদি একটু এক্সপ্লেইন করেন যে আসলে ফলো আপটা ডায়াবেটিক পেশেন্টের জন্য কেন স্পেশালি বেশি গুরুত্বপূর্ণ। ফলো আপটা, ধন্যবাদ ডক্টর হাফসা। হ্যাঁ, ফলো আপটা খুবই জরুরি এই কারণে ডায়াবেটিসের কমপ্লিকেশন আমি যদি পেশেন্টকে ইজিলি বোঝানোর জন্য শুরু করি ব্যক্তিত্ব মাথা থেকে শুরু করে, যেমন ডায়াবেটিস পেশেন্টের রক্তনালীতে আস্তে আস্তে বেশ ড্যামেজ হয়, যেটা তাদের স্ট্রোকের চান্স অনেক বাড়ায় দেয় এবং হার্ট অ্যাটাকের চান্স অনেক বাড়ায়। এবং যখনই ডায়াবেটিস পেশেন্টটা বিশেষ করে স্মোক করে তাদের তো আরো বিপদ। তো ডায়াবেটিস পেশেন্টের রক্তনালীতে যে ড্যামেজ হয় জন্য আস্তে আস্তে ফ্লাড কন্ডিশন হয়। ফ্লাড কন্ডিশনে রক্তনালীকে বেশ নেয়ার করতে হয়, এই জন্য তাদের স্ট্রোকের চান্স, হার্ট অ্যাটাকের চান্স প্রচুর বেড়ে যায়। নেক্সট আসে যদি আমি বললাম মাথা থেকে শুরু করে, নেক্সট ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে, তাদের চোখের ভীষণ সমস্যা। মেজরিটি টাইম কিছু কিছু সমস্যা হচ্ছে ইরিভার্সিবল, যেটা আর ব্যাক করা যায় না নর্মাল। কিছু কিছু ট্রিটমেন্ট আছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, বাট যদি ডায়াবেটিস ভালো কন্ট্রোলে না থাকে তখন কিন্তু রেটিনোপ্যাথি যেভাবে ট্রিট করা মানে আউটকামটা একটু বেশি ভালো হয়। নেক্সট আসি যেমন কিডনি ডিজিজ, ডায়াবেটিস রিলেটেড যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলে আমরা মেডিকেল টার্মে, তাহলে কিডনি ফাংশন স্লোলি কমে বেশি, মানে যখন আনকন্ট্রোল সুগার থাকে
আবার হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, যেমন রাতে প্রচন্ড হাত পা জ্বালা করা, ঘুমোতে পারে না, আনকন্ট্রোল ডায়াবেটিস জন্য সেটা হয়। আর একটা হচ্ছে নন হিলিং উন্ড, যেমন একটা হয়তো তার মেজরিটি টাইম দেখি সেটা তাদের পায়ে, তারা আমাদের পায়ের ব্লাড সাপ্লাই যেতে হার্ট থেকে অনেক দূরে, এটা পেশেন্ট যদি ডায়াবেটিস হয়, আনকন্ট্রোল ডায়াবেটিসের জন্য পা আনফর্চুনেটলি পায়ে যদি কোনো আঘাত লাগে বা কোনো একটা সিম্পলি নখ খারাপ থেকে হতে পারে, দেখছি আমি যে পেশেন্ট নখ ঠিক মতো কাটেনি, একটু জাস্ট স্কিন কেটে গেলে উঠতে শুরু হলো, মানে নন হিলিং উন্ড, তার পায়ের ঘা আর কোনোভাবেই মানে হিল হয় না এগুলো। আস্তে আস্তে তাদের পা থেকে চলতে হয়, আঙ্গুল থেকে কেটে চলতে হয়, এগুলো মানে খুবই মানে কষ্টদায়ক কমপ্লিকেশন দেওয়া। তো এইভাবে আমি যদি যদি হিসাব করি, তাহলে রিস্ক অনেক বড়, এবং যেগুলা মেজরিটি ক্ষেত্রে এগুলো রিভার্স করা যায় যদি ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে। আরো একটি খুব কমন সিচুয়েশন আমি ডায়াবেটিক পেশেন্টদের ভিতরে দেখতে পাই যে বিশেষভাবে যারা ইনসুলিন নিয়ে থাকেন অনেকের ক্ষেত্রেই কিন্তু ইনসুলিন ইনডিউসড হাইপোগ্লাইসিমিয়া হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে রাতের বেলা পেশেন্ট হয়তো বা মিল প্রপারলি খেলো না, বা খাবারের রেগুলার যে তার হ্যাবিট সেটা থেকে একটু ডিফারেন্ট কোনো মিল সে ফলো করলো, এবং হয়তো বা রাতে অথবা আর্লি মর্নিংয়েই অনেক সময় সাডেন হাইপোগ্লাইসেমিয়া এক্সপেরিয়েন্স করেন। এবং এক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি যে এমনকি পেশেন্ট যখন বাড়িতে আছেন অথবা বাইরে যাচ্ছেন, সাধারণত পকেটে করে একটু ডায়াবেটিক চকলেট বা লজেন্সগুলো এগুলো রাখবার জন্য, বা যদি হঠাৎ করে সে হাইপোগ্লাইসেমিয়ার সিমটমগুলো ফেস করেন সাথে সাথে যেন তিনি জানেন যে তার কি করা উচিত। এই সিচুয়েশনটি যদি আপনি একটু ডিটেল আলোচনা করেন। তো আজকাল মানে মানে সব বেস্ট জিনিস বের হয়েছে, আমরা প্রচুর লোকজন ইউজ করে, যেটা কনস্ট্যান্ট গ্লুকোজ মনিটরিং, ফ্রিয়েস্টার লিব্রিয়াস একটা ডেক্সকম, বেসিক্যালি তাদের একটা সেন্সর লাগানো থাকে আর্মে। ওই সেন্সর তোমাকে যদি ব্লাড সুগার টপ করে বা কিছু রাইড ওয়েতে সিগন্যাল দিতে থাকে, তোমার মেজরলি সেল ফোন সিগন্যাল এই জিনিসটা কনস্ট্যান্ট গ্লুকোজ মনিটরিং সিস্টেম গুলো খুবই এখন হেল্পফুল, বিশেষ করে হাইপোগ্লাইসেমি বা লো সুগার রিডিং অ্যাভয়েড করা। তবে এই জন্য আমি এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা ইনসুলিন নেয় তাদের রুটিন ফলো খুবই এত জরুরি। কারণ একটা পেশেন্ট যদি আমরা করি কি ইউজুয়ালি রেখে দেখবেন, ওকে আপনি যদি অ্যাক্টিভিটি বাড়ান তখন তো বডি ইনসুলিন রিকোয়ারমেন্ট কমে যায়, তখন সেখানে কম ইনসুলিন ইউজ করে টু অ্যাভয়েড দ্য হাইপোগ্লাইসেমি। হাইপোগ্লাইসেমি কিন্তু খুবই মারাত্মক, বিশেষ করে যারা এলডারলি পেশেন্ট 55 এন্ড অ্যাবাভ, তাদের ক্ষেত্রে আমরা আরো বেশি পরামর্শ আছে যাতে হাইপোগ্লাইসেমিয়া না হয়, যদি সুগার বেশি ড্রপ না করে, আল্লাহ না করুক অনেক সময় এগুলো হয়তো মানে মৃত্যুর কারণ হতে পারে। ইন দ্যাট কেস তারা যদি একটু কনস্ট্যান্ট গ্লুকোজ মনিটরিং যদি নাও করে, বাট তাদের হ্যাবিচুয়ালি হতে হবে যে হাইপোগ্লাইসেমিয়া সিম্পটম হঠাৎ করে তার শরীর ভেঙে যাচ্ছে, বিজি ফিল করছে, মাথা গিনগিন করছে, মানে ওইসব সিচুয়েশনে বেস্ট অপশন যদি সুগার চেক করার সময় নাও পায়, জাস্ট সামথিং কুইক কিছু খাওয়া, ফর ইনডিউস কার্ড বা সিস্টেম ক্যান্ডি খাওয়া, যেটা শরীরে সরাসরি সুগার চাপে ইনস্ট্যান্টলি দিবে, যাতে হাইপোগ্লাইসেমিয়া কোনো কন্ট্রিবিউশন না করতে পারে। এই জন্য যে সিম্পলি রেগুলেটর টাইপ হবে, হঠাৎ করে ভেঙে যাবে, মানে বিজি ফিল করবে, অস্থির লাগবে, এই অপশনকে যদি সুগার চেক করতে নাও পারে, it's something sweet, there's something just to avoid that any complication from hypoglycemia. But constant glucose monitoring data, যারা আমি ইজিলি তার দেখতে পারে যে সেল ফোনে যদি অ্যাপ ডাউনলোড করা থাকে, ইজিলি তার সুগার রিডিং দেখতে পারবে, really good to know. অসংখ্য ধন্যবাদ। আমাদের কমিউনিটিতে আমি আরো একটি জিনিস খুব কমনলি দেখি যে ডায়াবেটিক ফুড কেয়ার, এই ব্যাপারে আসলে অনেকেই প্রপার ট্রেনিং বা এডুকেশনটা নেন না ডাক্তারের কাছ থেকে, এবং যখন তারা হয়তোবা সাহায্যের জন্য ডাক্তারের কাছে যান, বাই দ্যাট টাইম ইটস টু লেট। তো ডায়াবেটিক ফুড কেয়ারের ব্যাপারে আপনি যদি একটু বেসিক ইনফরমেশনগুলো আমাদের সাথে আলোচনা করেন, যাতে করে পেশেন্ট বুঝতে পারে যে আসলে কেন তার আর্লি যাওয়া উচিত, কী ধরনের সমস্যা দেখলে তার অবশ্যই ডাক্তারকে ইনফর্ম করা উচিত, এবং সেক্ষেত্রে তার কি কি করণীয়।
ডায়াবেটিক ফুড কেয়ারটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা কোথাও অভ্যস্ত না, যে নিজের নখ কাটা থেকে শুরু করে সিম্পলি নখ কাটা বলেন, প্লাস আবার খালি পায়ে হাঁটা, এসব জিনিস কিন্তু মানে খুবই ডেঞ্জার ডায়াবেটিস রোগীর জন্য। কারণ সিম্পল একটা পায়ে তার হয়তো খুব লুজ করতে হতে পারে বা ফিঙ্গার লুজ করতে হতে পারে। এসব ক্ষেত্রে আমরা ভ্যাকসিনেশন রিকমেন্ড করি, তারা যখন পাওয়ার করে সিম্পলি জাস্ট পায়ের তলাটা চেক করে দেখেন যে আপনার পায়ের তলে কোনো ঘাস বা কোনো একটা আঘাত লাগছে কিনা, সেগুলোকে রাইডোটিদের ডাক্তার পরামর্শ নিতে কিছু করণীয় নাম্বার 2 হচ্ছে একটা সাধারণত প্রবলেম প্যালাস কন্ডিশন, যে পায়ের নিচে শক্ত হয়ে যেটা অনেকে অভ্যাস আছে, তারা হয়তো একটু নিজে নিজে ব্লেড দিয়ে কাটলো বা পিঠতে দেখা লাগলো শক্ত এই প্যালাস নাই, সেগুলো আগে এগুলো থেকে ডায়াবেটিস যাদের বিশেষ করে কন্ট্রোলের তাদের যদি যে কোনো বিষয়ে নখ কাটাতে তাদের বেশি প্রসেস থাকে, তাদের খালিটা হাঁটা যেন অভ্যাস না করে, আর যাতে জুতা যাতে বেশি টাইট না হয়, এই দুই তিনটা জিনিস আমরা স্ট্রং রিকমেন্ড করে অ্যাটলিস্ট সপ্তাহে একবার হলেও নিজে পা একটু ফোল্ড করে দেখেন গোসল করার সময় যে কোনো কোথাও কোনো আঘাত আসছে। কারণ ডায়াবেটিস রোগীরা অনেক সময় তারা ফিল করে না কিন্তু নিউরোপ্যাথির জন্য, যে আমি ওয়ার্স্ট কেস সিনারিও দেখেছি যে ডায়াবেটিস পেশেন্টের পায়ে ছোট পাথরের মতো লেগেছিল, বাট পেশেন্ট কোনো খবরই নেই যে তার পায়ে যে ভীষণ বল পেশেন্টের কোনো খবর নেই। That's what's my feeling later. এগুলো ডায়াবেটিস পেশেন্টের নিজের থেকে যদি কোনো প্রবলেম থাকে, বিশেষ করে কোনো ঘা বা কোনো শক্ত জায়গা যেটা ফিল হচ্ছে না, উচিত যে শুধু ডাক্তারকে দেখানো বা তাদের প্রাইমারি ফিজিশিয়ান তাদের কাছে আসলে তারা যদি মনে করে প্রাইমারি ফিজিশিয়ান ম্যানেজ করতে পারে, না করে তারা প্রেফার করা। বাট রুটিন ফুড কেয়ার একটা দ্যাটস দ্য মাস্ট, এবং মোস্ট অফ দ্য ইস্যুস যদি রুটিন ফুড কেয়ার কভার করে ডায়াবেটিস রোগীদের, ইভেন্টুয়ালি তার নখ কাটা থেকে শুরু করে ইস্যুস ডায়াবেটিস তাদের কভার করে। আপনি আপনার প্র্যাকটিসের এক্সপেরিয়েন্স থেকে যদি জানতে চাই, আপনি এখানে পেশেন্টদের ভিতরে কোন কমপ্লিকেশন গুলো সব থেকে বেশি কমনলি অবজার্ভ করেন? মেজরিটি অফ দ্য টাইম কমপ্লিকেশন গুলো আসে যাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না। মানে আমি দেখছি যাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, টোটালি দে possibly find that 30, 40, 50 years without having any long term disability I'm talking about, আসলে যে তোমার রেটিনোপ্যাথি হচ্ছে বা স্ট্রোক করছে বা মানে পায়ের সমস্যা হচ্ছে বা হার্ট অ্যাটাক, এগুলো ছাড়া যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে তাহলে ইজিলি সম্ভব যে এগুলো অ্যাভয়েড করা। কিন্তু কেউ যদি রুটিন ফলো করতে না করে, ডায়াবেটিস কন্ট্রোলে যদি না থাকে, তখন 5-7 বছরের তার মাল্টিপল প্রবলেম দেখা দিচ্ছে। আসলে যেমন স্ট্রোক যদি মাল্টিপল স্ট্রোক হলো, পেশেন্ট প্যারালাইজ হয়ে পড়ে গেল, তখন যে কন্ট্রোলে আনেও ডায়াবেটিস, তখন কিন্তু ড্যামেজ ইজ ডান হবে। তিনি হার্ট অ্যাটাক কিছু মনিটর কভার করেন নেই, কিন্তু যে এখন কেউ বলতে পারে যে আমার সুগার তো ভালোই ছিল, হঠাৎ কি হলো আমার, কিন্তু এই জন্য কনস্ট্যান্ট মনিটরিংটা খুবই জরুরি ডায়াবেটিস পেশেন্টের জন্য। এই জন্য আপনি আমরা যে বলি যেমন অ্যাটলিস্ট ডায়াবেটিক পেশেন্ট আমরা বলি এভরি 3 months মানে মাস ডাক্তার করে ফলো আপ করে থাকে, এভরি 3 months after the A1C চেক করে, A1C যদি মানে 7 থাকে, we're talking about average sugar in 130, 140, then you're fine. কিন্তু পেশেন্ট আসতেছে হয়তো অ্যাভারেজ 300, 400, 3-4 মাস ধরে থাকে, এসব পেশেন্টে ভীষণ প্রবলেম হওয়া বা কিডনি প্রবলেম হবে, দ্যাটস ভেরি কমন। এটা খুব বেশি সময় কিন্তু লাগে যে আপনারও 5-6 বছর ডায়াবেটিস ছিল অত বেশি সময় লাগে, দেখা গেল 1-1.5 বছরে অনেক কমপ্লিকেশন দেখা যায় যদি ফলো যদি না করে। ডায়াবেটিস পেশেন্ট আমি স্ট্রংলি রিকমেন্ড করবো যাদের ডায়াবেটিস আছে ফ্যামিলিতে বা যার ফ্যামিলি হিস্ট্রি আছে, তাদের উচিত একটু রুটিন চেক আপ করানো। আজকাল ডায়াবেটিস টেস্ট খুবই ইজি হয়ে যাবে, আগের মতো একদম আমি তার ফার্স্ট ব্লাড সুগার টেস্ট করলাম, আবার সুগার খাওয়ালাম 2 ঘন্টা পরে আপনি ব্লাড টেস্ট করছিলাম, এগুলো লাগে না। জাস্ট হিমোগ্লোবিন A1C আসলে অনেক অফিসিয়াল করা সম্ভব, বা সিম্পল ল্যাবে যদি পাঠিয়ে দেয়, এটা ইজিলি ডায়াগনোস করতে পারে সামনে ডায়াবেটিক না।
ডায়াবেটিক যাদের নতুন করে ডায়াগনোসড হন, নিউলি ডায়াগনোসড পেশেন্ট, আপনি কি কখনো এটা খেয়াল করে দেখেছেন যে তাদের ভিতরে কি এক ধরনের এই ডায়াগনোসিসের সাথে এক ধরনের কি ডিপ্রেশন শুরু হয়? আপনি এরকম কি অবজার্ভ করেছেন? কারণ আমি অনেক পেশেন্টকে দেখেছি যে তিনি কিন্তু সব জানেন, কিন্তু তার এ ধরনের একটা মনোভাব যে কি হবে, আমার তো ডায়াবেটিস হয়ে গিয়েছে, সো মেনটেন করে আর কি হবে, যা হবার তা হয়েই গিয়েছে। কিন্তু আসলে মেনটেন করলে, যে আপনি যেটা বললেন যে যাদের কন্ট্রোলে থাকে তাদের কমপ্লিকেশনস গুলো কিন্তু ওরকম করে কোনো সিরিয়াস একটি সিচুয়েশনে যায় না, সেটা অনেক লং টাইম পরে হয়তো বা গ্র্যাজুয়ালি আফটার 15 ইয়ার্স 20 ইয়ার্স হয়তো বা তার কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। আদারওয়াইজ যদি কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু পেশেন্ট আসলে অনেক সুস্থভাবেই জীবনযাপন করতে পারেন। কিন্তু অনেক পেশেন্টকে দেখেছি যে তারা খুব এক ধরনের ডিপ্রেসড একটা অ্যাটিটিউড দেন। ডিপ্রেশন আসাটা খুবই স্বাভাবিক। আমি আপনার সাথে আসছি এই প্রশ্নটাতে। এই মুহূর্তে চলে যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরেই সুপ্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনে আপনাদের সাথে আসছি। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফেরত আসছি আপনাদের সাথে টিভেন ওয়েলনেসের আজকের আলোচনায়। ডায়াবেটিক পেশেন্ট হিসাবে আমাদের জীবনযাপন পদ্ধতি, কর্তব্য এবং দায়িত্বগুলো আসলে কি হওয়া উচিত? আমাদের সাথে আলোচনায় আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শাখাওয়াত হোসেন মঞ্জু। ডক্টর হোসেন, আপনাকে জিজ্ঞেস করছিলাম বিরতির আগে যে আমি অনেক পেশেন্টকেই দেখেছি যে ডায়াবেটিক পেশেন্ট হিসাবে সে এক ধরনের ডিপ্রেশনে ভুগেন। আমি অনেককেই বলতে শুনেছি যে সবকিছু মেনটেন করে বা ফলো করে কি হবে, আমার তো ডায়াবেটিস হয়ে গিয়েছে, এখন কিছু তো আর করার নেই, ডায়াবেটিস তো আর কখনো ভালো হবে না। তো আসলে আমি জানতে চাচ্ছিলাম যে আপনি কি এ ধরনের ডিপ্রেশন অবজার্ভ করেছেন কিনা, এবং আপনার অ্যাডভাইস গুলো কি পেশেন্টের প্রতি? ডিপ্রেশন, একজন লোক হঠাৎ করে যখন শুনে যে এভরিথিং ওয়াজ ফাইন, এখন আমি ডায়াবেটিক, আমার এটা খাইতে পারবো না, এটা করতে পারবো না, এটা করতে পারবো না, বাট তখন ডিপ্রেশন স্বাভাবিক চলে আসে। এটা নর্মাল বিহেভিয়ার। আসলে মানে যে তাদের ফল্ট না, ডিপ্রেশনের জন্য যেটা সেই জন্য তারপর বলো যে ওটা আপনাদের ঠিক খাইতে হবে, সেটা বলা হতো। যখন বলা শুরু করি যে এটা খাবেন কম, এটা করবেন কম, তাহলে ঠিক খাবি সেটা বলা হতো। কিন্তু ডায়াবেটিসের মেইন জিনিস হচ্ছে ডিপ্রেস করা আমি খুব একটা, কারণ আমি বলবো যে নিশ্চয়ই খারাপ লাগতে পারে না, যখন নিজে নিজে একটি ভালো লাইফস্টাইল মেনটেন করেন। যেমন এই একজন ডায়াবেটিস ডায়াবেটিস তো সেটা ভালো লাগতেছে না আমার এখন করতে, কিন্তু যখন ডাক্তার পরামর্শ গেছি সিম্পলি ওরাল মেডিকেশন দিয়ে সম্ভব। মানে ডায়াবেটিস থেকে ডায়াবেটিস নিজের লাইফস্টাইল ভালো মেনটেন করতে পারে, বিশেষ করে মানে আমাদের বাঙালি কমিউনিটিতে বেশ ভাত তো খুবই একটা কমন, যে ভাত রুটি তো কমন, ভাত মানে ভাত না খেয়ে রুটি খায় বা কার্বোহাইড্রেট মোরালেস সেই কার্বোহাইড্রেট, ঠিক না? কিন্তু যদি তারা যদি লোকাল লাইফস্টাইল মেনটেন করে ডায়াবেটিসটা কন্ট্রোল ডিপ্রেশনের কারণ, দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য লাইফ। কারণ আমি যেটা আগেই যেটা বলেছি, যেমন ডায়াবেটিস হলেও ভালো লাইফস্টাইল মেনটেন করলে 70 ইয়ার্স মানে ইজিলি লোকজন বেঁচে যায়, কমপ্লিকেশন কমতা খুবই মিনিমাম কমপ্লিকেশন দেখা দিতে পারে। এটার জন্য তাদের লাইফ এক্সপেক্টেন্সি খুব কমে যায়। এই জন্য আমি বলবো এই যে ডিপ্রেস হওয়ার কারণ, যদি ডায়াবেটিস ডায়াগনোসিস সিম্পল হয়ে কিছু ডাক্তার সাথে পরামর্শ করেন, এটা লাইফ স্টাইল নিজের স্বার্থে, এটা ডাক্তার দেখার জন্য না, নিজের স্বাস্থ্যের জন্য, নিজের স্বাস্থ্যের জন্য, নিজের ফ্যামিলির জন্য, যেটা আমার লাইফ স্টাইল বেটার করবো, ওয়েট লস করার চেষ্টা করবো, প্লাস আমার খাবারটা মেনটেন করবো, 2-3 দিন ফলো আপ করবো। অনেক সময় চিন্তা করে ওই ওষুধের কমপ্লিকেশন ফগিং খাবো বা আমি ইনসুলিন নেব, এগুলো কিছু টেন্ডেন্সি আছে। সেটা বলে আমি যে জায়গায় আগে প্র্যাকটিস করছি পেন্সিলভেনিয়া, তাও দেখেছি ইনসুলিন ডোন্ট ইভেন টক অ্যাবাউট দিস থিংস, I'm not going to shoot myself, হ্যাঁ? কিন্তু ডায়াবেটিস যখন আনকন্ট্রোল থাকে, আমরা স্ট্রংলি রিকমেন্ড করি ফার্স্ট অফ হিমোগ্লোবিন A1 যদি 10 and above যদি থাকে, we're talking about average sugar 300 above, তখন আমি বলি যে না, ইনসুলিন প্লাস ওরাল ওষুধ খেয়ে ডায়াবেটিসটা কন্ট্রোলে আনে, তখন আমরা সিম্পল যে আমার মুখে খাওয়ার যদি ডায়াবেটিস কন্ট্রোল সম্ভব। বাট ইনিশিয়াল অবশ্য ডিফিকাল্ট হয়ে যায়, যে সুগার বেশি হাই থাকে, আমাদের বডির যে সেলটা ইনসুলিন প্রোডাকশন করে প্যানক্রিয়াস যেটাকে বলি আমরা,
Tests easily bound out হয়ে যায় যখন আনকন্ট্রোল ডায়াবেটিস ডায়াগনোসিস হয়। এই জন্য আমি স্ট্রংলি বলবো না ডিপ্রেস হওয়ার কোনো কারণ নেই। যদি কারো ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে ডায়াবেটিস সময় এটা সম্ভব 3 মাস 6 মাস কারো ডাক্তার পরামর্শ ফলো করে অবশ্যই সম্ভব একটু কন্ট্রোল করা। কিন্তু ফলো রিকমেন্ডেশন দ্যাটস দ্য কি। কিন্তু যে ওষুধের সাইড ইফেক্ট আমি একটু খাবো না কিছু নেবো না তখন হয় জন্য ডিপ্রেশন ওষুধ কিন্তু এটা ট্রিটমেন্ট না ট্রিটমেন্ট দিতে না নিজে ডায়াবেটিস ডাক্তারের পরামর্শ নিজে ভালো কন্ট্রোল করতে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আসলে এই আলোচনায় এই বিষয়টি বারবার এমফেসাইজ করবার চেষ্টা করছি যে আসলে আমরা যদি লাইফস্টাইল মেনটেন করি, ডায়াবেটিস ডায়াগনোসিস হবার পরেও কিন্তু আমরা ডায়াবেটিসকে কন্ট্রোলে রেখে আসলে দীর্ঘদিন সুস্থ জীবন যাপন করতে পারি এবং সেক্ষেত্রে কিন্তু আসলে ডিপ্রেসড না হয়ে বরঞ্চ আমাদেরকে দায়িত্ববান হয়ে আমাদের কর্তব্য হচ্ছে যে লাইফস্টাইল মেনটেন করা এবং ডাক্তার যে অ্যাডভাইস গুলো বলবেন একজন ডায়াবেটিস পেশেন্ট হিসেবে আপনার যা যা করা উচিত এবং যা যা করা উচিত না সেই ইনফরমেশন গুলো যদি আমরা একটু স্পেসিফিক্যালি ফলো করি তাহলে কিন্তু আমরা একজন সুস্থ মানুষ হিসাবে দীর্ঘদিন জীবনযাপন করতে পারবো। ডক্টর হোসেন, আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাইবো যে আমি আসলে যখন টরন্টোতে আমি পাবলিক হেলথের প্রজেক্ট ছিল আমি সেখানে কাজ করতাম যে এটা আসলে ডায়াবেটিস পিয়ার গ্রুপ সাপোর্ট একটি গ্রুপ ওখানে ওরা রান করতো বিভিন্ন কমিউনিটিতে, স্পেশালি এশিয়ান কমিউনিটির জন্য, আমাদের সাউথ ইস্ট এশিয়ান কমিউনিটির জন্য ওদের স্পেশাল গ্রুপ থাকতো বিকজ অফ আওয়ার লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট। যুক্তরাষ্ট্রে কি আমরা এ ধরনের কোনো পিয়ার গ্রুপ সাপোর্ট এখানে কি আমরা রান করি কিনা, আমাদের এখানে এ ধরনের কোনো সিস্টেম আছে কিনা যেখানে আমরা আমাদের ডায়াবেটিস পেশেন্টদেরকে রেফার করতে পারি? কারণ এই ধরনের গ্রুপগুলোতে আসলে পেশেন্টরা অনেক বেশি মোটিভেটেড ফিল করেন এবং দেখা যায় যে সেখান থেকে কিন্তু যেহেতু অনেক আরো ডায়াবেটিস পেশেন্টের সাথে তার একটি সার্কেল তৈরি হয়, সো লাইফস্টাইল ফলো করা এবং ছোট ছোট ইস্যুগুলো শেয়ার করা এবং সেখান থেকে কমন জিনিসগুলোই যেটা হয়তো বা ডাক্তার তাকে বলছেন তখন সে ফলো করছেন না কিন্তু পিয়ার গ্রুপে সে ঠিকই ওটা মেনটেন করছেন। তো এ ধরনের কি কোনো ইনফরমেশন আমাদের কাছে আছে কিনা, আমরা কি পেশেন্টদেরকে রেফার করতে পারি কিনা? আমার জানা মতে আমার পিয়ার গ্রুপ ডায়াবেটিক পেশেন্টের খুব একটা নাই। আমি পার্টিকুলারলি আমি যে পেন্সিলভেনিয়ার কথা বলতেছি আমি নিউ ইয়র্কের ব্যাপারটা অতটা আমি জানি না যেরকম পিয়ার গ্রুপ আছে কিনা, বাট মোস্ট অফ দ্য টাইম মেইন জিনিস হচ্ছে আমাদের ডায়াবেটিক পেশেন্ট আমি পার্সোনাল প্রেফার করবো যে তাদের ডায়েটিশিয়ানের কাছে পাঠাতে পারে অন রেগুলার বেসিস, নাম্বার 1। নাম্বার 2, পিয়ার গ্রুপ এটা কখনোই সম্ভব যদি পার্টিকুলার কোনো কমিউনিটি ডায়াবেটিক ইনিশিয়েটিভ নেয় বা কিছু সম্ভব না তা না, বাট আমার জানার মতন জানি যে কি আছে না আছে, বাট এই হচ্ছে তাদের আমি প্রেফার করি ডাক্তার দেখানোর পরে আমার ডায়াবেটিক পেশেন্টটা অবশ্যই যদি ডায়েটিশিয়ান সাথে কনসাল্ট করে তাদের একটু একটা ভালো অপরচুনিটি আসবে যে আমি এই খাবারটা বেশি পছন্দ করি এটা অত পছন্দ করি না, তাহলে ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট যাকে বলি তারা কিন্তু হেল্প করতে পারে ডায়াবেটিক পেশেন্ট যথেষ্ট। কিন্তু পিয়ার গ্রুপ সম্বন্ধে আমার অতটা আইডিয়া লাগবে। আপনি যে ডায়েটিশিয়ানের কথা বললেন এই ডায়েটিশিয়ানটা কি কমনলি আমাদের ইন্স্যুরেন্স কভার করে যদি কেউ রেগুলার বেসিসে যেতে চান ডায়াবেটিক পেশেন্ট হিসাবে? ডায়াবেটিক পেশেন্টের ডায়েটিশিয়ান অবশ্যই ইন্স্যুরেন্স কভার করে। মেডিকেয়ার যখন কভার করে মেজর অফ দেখবেন মেডিকেয়ার ওরা যখন যে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান তাদের যে রেফার করে দেয় ওরা কভার করে। যেটা আমরা বিশেষ করে দেখছি যে আমরা বেশ হেল্পফুল হয় পেশেন্ট যখন অনেকেই মনে করে হ্যাঁ আমি জানি তারা জানে কি খাওয়া উচিত না উচিত, যখনই একজন নিউট্রিশনিস্টের সাথে কনসাল্ট করে তখন আমি তাদের বলি আমরা এজ এ ফিজিশিয়ান আমরা সবাই নেই পেশেন্টদের সাথে একজন চার বৈশাখ আপনি ব্রেকফাস্ট কি করেন, লাঞ্চ কি করেন, ডিনার কি করেন, ইন বিটুইন কোনো স্ন্যাক্স খান কি, তিনি নিউট্রিশনিস্ট দে হ্যাভ টাইম দে ক্যান গো অন দোজ থিংস। আই থিংক এগুলো খুবই হেল্পফুল, কারণ অনেকে বলে যে আমি জানি কি করা উচিত, যখনই একজন ডায়েটিশিয়ান সাথে কনসাল্ট করে তখন কিন্তু বলবো যে আমি তো জানতাম এই জিনিসটা এত কারণ এই জিনিসটা এতটা ক্যালোরি কন্টেন্ট করে। তো তখন জিনিস আমি দেখছি ক্যারিগেন পেশেন্ট এই জিনিসটা করে তারা সবচেয়ে তার জুসের ইনগ্রেডিয়েন্টস হচ্ছে যে ব্যানানা, ম্যাঙ্গো, ওয়াটারমেলন। সো তাদের ডায়াবেটিস কিভাবে কন্ট্রোল রাখবেন
ইম্পসিবল, ঠিক না? তারা তাদের বলে যে ওটা ন্যাচারাল ফুড থাকতে, কিন্তু যেগুলো সুগার কন্টেন্ট অনেক হাই, হ্যাঁ, যদি তার ন্যাচারাল তার কম দিয়ে সুগার তো 100% জুস থাকছে, কিন্তু দ্যাট কন্টেন্ট অনেক সুগার। তো এই জন্য মানে ডায়েটিশিয়ানদের সাথে এই জন্য ইম্পর্টেন্ট যে তারা যেখানে ওপেন দেয়ার আইডিয়া নিজেরা বুঝ থাকছে বা তোমার লাইফ স্টাইল যেভাবে তুমি এইসব জিনিস বাদ দিতে পারো, বা আমরা সব রিকমেন্ড করি যে অত কিছু করে খেতে পারো না, না নট লাইক দ্যাট, তুমি সাম মডারেশন ইন ইউর লাইফ স্টাইল, ইভিং হ্যাভ মানে অনেক আমার বলে তো ডায়েটিশিয়ান কিছুই খাওয়া যাবে না, দ্যাটস নট ট্রু। সবকিছু খাওয়া সম্ভব ইন মডারেশন ইজ ইম্পর্টেন্ট, দ্যাটস দ্য তো এখানে যদি মানে ডায়েটিশিয়ান কনসাল্ট করা হয়, দ্যাটস দ্য বেস্ট ওয়ে তাদের হেল্প করতে পারে along with the meditation of the life. অসংখ্য ধন্যবাদ। আমরা চলে এসেছি আজকের আলোচনার শেষ পর্যায়ে। সর্বশেষ প্রশ্ন হিসেবে আপনার কাছে জানতে চাইবো, আপনি শুরুতেই বলছিলেন জেস্টেশনাল ডায়াবেটিসের কথা। আমরা জানি যে যেসব মাদাররা জেস্টেশনাল ডায়াবেটিস ডিল করেন তাদের বাচ্চারা যখন অ্যাজ অ্যান অ্যাডাল্ট তাদের কিন্তু আসলে ডায়াবেটিসের একটি ঝুঁকি থাকে। তো সেই বিষয়ে আসলে আমাদের কি করণীয় এবং কি ধরনের আর্লি আমাদের পদক্ষেপ নেওয়া উচিত, এবং তাদের প্রতি স্পেশাল কি অ্যাডভাইস আমরা প্রোভাইড করে থাকি? যাদের জেস্টেশনাল ডায়াবেটিসের হিস্ট্রি আছে আমরা তাদের স্ট্রংলি রিকমেন্ড করি যেন at least মানে after childbirth তারা যেন at least once or twice a year যেন হিমোগ্লোবিন A1C চেক করে ডাক্তারের সাথে ফলো আপ করে। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা প্রেগনেন্সির সময় ম্যাক্সিমাম যে টেন্ডেন্সি ওয়েটিং করা, মানে ওয়েটটা যাতে লুজ করে তাদের নর্মাল ওয়েটে চলে আসতে পারে, নর্মাল একটা BMI বডি মাস হেলদি ওয়েট মেনটেন করতে পারে, এটা নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে that's something again যেভাবে আমি বলে আসছি যে ডায়াবেটিস কেমন মেনটেন করতে হবে, অ্যাভয়েড দ্য সেডেন্টারি লাইফস্টাইল, ডেইলি এক্সারসাইজ করা, ওয়েট লস করা, মানে কার্বোহাইড্রেট খাবার দাবার অ্যাভয়েড করা। এটা জেস্টেশনাল ডায়াবেটিস মায়েদের জন্য খুব ইম্পর্টেন্ট। অনেকে হয়তো দেখা গেল বাচ্চা হয়ে গেছে, সুগার ড্রপ করছে, আর কোনো মানে ডাক্তারের সাথে ফলো আপ নাই বা কিছু, তার প্রচুর ওয়েট গেইন করছে ডিউরিং প্রেগন্যান্সি, হয়তো another 10-15 pound lose করছে after pregnancy, after childbirth, কিন্তু তাদের হেলথি ওয়েট তারা দিতে পারে না ওই জিনিসটা কিন্তু তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে। এই জন্য তাদের উচিত এই কাইন্ড অফ ডায়াবেটিক পেশেন্টদের নিজেদের বিহেভ করে যে না আমি একটু মেনটেন করে লাইফস্টাইল প্লাস ডাক্তার রুটিন ফলো আপ করে, তখন সম্ভব তাদের তিনজন ডায়াবেটিস হবে, অবশ্যই সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে আমরা মেটফর্মিন একটা ড্রাগ আছে ইউজ করি, বাট অতটা কমন না। কিন্তু একটা মায়ের যদি জেস্টেশনাল ডায়াবেটিস থাকে, প্রেগন্যান্সির পরে যদি রুটিন ফলো আপ গুলো করে ঠিক মতো, এটা সমস্যা হয় না। কিন্তু বাট তার এই দেশে মাথায় রাখতে হবে তারা কিন্তু তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কিন্তু যেসব মায়েদের ডায়াবেটিস ছিল না প্রেগন্যান্সি ছিল, সো তাদের অ্যাটলিস্ট 2-3 গুণ প্রবণতা বেড়ে যায় ডায়াবেটিস হওয়া, জেস্টেশনাল ডায়াবেটিস। অসংখ্য ধন্যবাদ ডক্টর হোসেন। আমরা বিদায় পূর্বে জানতে চাইবো আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো অ্যাডভাইস শেয়ার করতে চান। মানে আশা করি আজকের ইনফরমেশন গুলো আপনাদের কাজে লাগবে। আর আমি জাস্ট নিউ ইয়র্কে নতুন প্র্যাকটিস শুরু করছি, যদি আপনারা ফিল ফ্রি টু কাম এন্ড ভিজিট মি, ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। আর টিভিএনকে অসংখ্য ধন্যবাদ, ডক্টর হাফসাবকে অসংখ্য ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি ভবিষ্যতে আবার এটা নিয়ে আমি কন্টিনিউ করবো। আপনার মূল্যবান সময় এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য TVN24 পক্ষ থেকে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি স্বল্প পরিসরে আপনাদের সাথে ডায়াবেটিসের যে কমন ইস্যুগুলো একজন ডায়াবেটিক পেশেন্ট হিসেবে আমরা জানার পরেও ফলো করতে পারি না, সেই জিনিসগুলো এমফাসাইজ করবার জন্য। এটি আমাদের আজকের মূল বিষয় যে আমরা যদি আসলে নিয়মগুলো মেনে চলি, ডায়াবেটিস হবার পরেও কিন্তু আমরা দীর্ঘদিন সুস্থভাবে জীবনযাপন করতে পারি। প্রধান কারণ আমরা যখন একজন ডায়াবেটিক পেশেন্ট হিসেবে সাফার করি সেটা হচ্ছে আমরা নিয়মগুলো মেনে চলি না। আমরা চেষ্টা করব সব নিয়মগুলো মেনে চলতে এবং সুস্থ থাকতে। ধন্যবাদ। সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।